বাংলাদেশের একটা মিডিয়া দেখলাম যে একটা খবর দিয়েছে। খবরটা কি, আওয়ামী লীগ ফের মাঠে, ষড়যন্ত্র নাকি পুনরুত্থান? তো এটা আবার কোন ধরনের প্রশ্ন? এটা ষড়যন্ত্র হবে কেন? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, হ্যাঁ হতে পারে, গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটছে, কিন্তু তাই বলে তো রাজনৈতিক দল হিসেবে তো তাদের পতন ঘটে নাই। তাদের রাজনৈতিক দল হিসাবে তাদের যে কর্মী সমর্থক এগুলো তো বহাল তবিয়তে আছে। হয়তো কিছু দান্দাবাজ সুবিধাবাদী টাইপের লোকজন হয়তো সুযোগ বুঝে এখন অনেকে হয়তো বিএনপির ছত্রছায়ায় গেছে, বা কেউ হয়তো জামাতেও যেতে পারে, অনেকে তলে তলে হয়তো ওই যে এনসিপি পার্টির সাথেও যোগাযোগ করে, তাই না? পিঠ বাঁচানোর জন্য মানুষ কত কিছুই তো করে, এটা তো সব দলের লোকজনই করে থাকে। এই যে এই জামাত শিবিরের, বিশেষ করে শিবিরের অনেক নেতা, তারা কি অনেক দিন ধরে ছাত্রলীগের ছত্রছায়া ছিল না? ছিল তো। তাই বলে কি তারা ছাত্রলীগ করতো নাকি? না, তা তো করতো না। তো আওয়ামী লীগেও তো এরকম বহুজন আছে ওই রকম, যারা এতদিন আওয়ামী লীগের শাসন আমলে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, এখন বিরূপ পরিস্থিতিতে তারা অবশ্যই সটকে পড়বে, এটাই। কিন্তু আওয়ামী লীগের মূল শক্তি কোথায়? মূল শক্তি হলো সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের যে একটা জনপ্রিয়তা এবং সমর্থন, এবং যেটা কোনোভাবেই 35% কম না। এবং আমার কাছে কেন জানি মনে হয় এই 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বসেছিলেন, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী কিন্তু মনে করছিলেন যে উনি একজন বয়োবৃদ্ধ ভদ্রলোক, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সুনামের অধিকারী, সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী। অর্থাৎ উনি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হবে এবং বাংলাদেশের মানুষ থাকবে সুখে, এরকমই। কিন্তু ঘটনা তো ঘটছে উল্টো, ঘটনা কিন্তু ঘটছে উল্টো। অর্থাৎ এমন ঘটনা ঘটছে যার কারণে কিন্তু এতদিন পরে এসে কিন্তু বাংলাদেশের জনগণ এরকম বলতে বাধ্য হচ্ছে যে আমরা আগেই তো ভালো ছিলাম। এই কথাগুলো কারা বলছে জানেন? একেবারে গ্রাসরুট লেভেলের লোকজন, যারা নাকি মনে করেন রিক্সা চালায় শহরে। তাদের সিংহভাগ লোকজনদের যখন সাংবাদিকরা প্রশ্ন করে, তারা কিন্তু প্রত্যেকেই খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে শেখ হাসিনার আমলে আমরা দৈনিক 800, 900, 1000 টাকা আয় করতাম, আমাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হতো না, ঘর ভাড়া দিতাম, চলতাম বেশ, যাই হোক 2 বেলা 2 মুঠো খেয়ে শান্তিতে ঘুমাতাম, আমাদের কোনো দুশ্চিন্তা ছিল না। বাট এখন নাকি পরিস্থিতি এমন, সারাদিন রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করেও নাকি 300-400 টাকাও তারা ইনকাম করতে পারে না, এবং সবচাইতে বেশি যদি ইনকাম করে হয়তো 500 টাকা ইনকাম করে, এরকম। তো 500 টাকা ইনকাম করলে তো তাদের পক্ষে ওই ঘর ভাড়া দিয়ে 2 বেলা 2 মুঠো ভালো মতো খাইতে পারার তো কথা না। আর ঠিক এই কারণেই কিন্তু আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করছে, তারা কিন্তু খুব উত্তেজিতভাবে এবং নির্ভয়ে এই কথাগুলো বলছে। এখন এদেরকে এই যে শেখ হাসিনার শাসনামলের প্রশংসা করে এই সমস্ত বক্তব্য বিবৃতি, এই যে একেবারে গ্রাস রুট লেভেলের লোকজন যে দেয়, যেমন রিক্সাওয়ালা, তারপরে ঠেলা গাড়িওয়ালা বা দৈনিক দিন মজুর, তাই না, এরা যখন দেয় তখন এদেরকে ঠ্যাঙ্গাতে কি ওই এনসিপি পার্টির লোকজন যাবে বা বিএনপির লোকজন যাবে? না, যাবে না তো। কিন্তু আসলে তো জনগণের মনোভাব তো এর থেকে পরিষ্কার হয়ে উঠছে, তাই না? দেখেন, খালি রিক্সাওয়ালার কথা বলি কেন, যদি আমরা ওই মনে করেন যে ওই যে কনস্ট্রাকশন লেবার যেগুলো, বিশেষ করে শহর অঞ্চলে ব্যাপকভাবে এই কনস্ট্রাকশন লেবারের যে কাজ, তো মানুষের হাতে গাইতে টাকা নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এখন আর বিল্ডিং ঘর বানানো কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে কনস্ট্রাকশন লেবারদের কি কাজও বন্ধ না? তাহলে তাদের আয় উপার্জন কি আছে না? নাই। তারপরে এই গার্মেন্টস শ্রমিকদের কথা তো কয়েক মাস ধরে আমরা শুনছি, শত শত কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক কিন্তু চাকরিহারা হয়ে গেছে। তো তাহলে এই হলো বাস্তব পরিস্থিতি, তাই না? ওই সবে ধন নীলমণি যেটা আমি শুনছি ওই এইবার রমজান মাসে নাকি জিনিসপত্রের দাম খুব বেশি ছিল না, এবং কেন ছিল না সেটা আমরা জানি, কারণ ওই সময় ফুল শীতকাল ছিল, তাই না? তো ফুল শীতকালে বাংলাদেশে শাক সবজি এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যায়। যেমন ধরেন যে বিশেষ করে রমজান মাসে ওই যে ইফতার করার জন্য বেগুনের দাম কিন্তু খুব বেড়ে যায়। তো দেখবেন যে তখন এইবার তো ওই শীতের সিজন, তো ওই সময় তো বেগুন ব্যাপকভাবে উৎপাদিত হয়, তাহলে বেগুনের দাম বাড়বে কেন? তো সবে ধর নীলমণি এই কাজটাই নাকি করছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমলে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকার না কী কাজটা করছে, বাট তারপর
এখন কি অবস্থা? এখন তো চাউলের দাম দিন দিন বাড়তি, আবার পেঁয়াজের দাম বাড়তি। তো তাহলে ঘটনা কি দাঁড়ালো? পাবলিক কি এই 5 আগস্টে যে গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে তারা যে যোগ দিছিল, তারা কি এই এখন চাউলের দাম বেশি হবে, তারা ঠিকমতো চাউল কিনতে পারবে না, আবার পেঁয়াজের দাম বেশি? এই কিছুদিন আগেও কিন্তু পেঁয়াজের দাম কম ছিল, এখন নাকি বেড়ে যাচ্ছে। তো সাধারণ পাবলিকের কাছে পেঁয়াজ, চাউলের দাম, ডালের দাম এগুলাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? ওই গাড়ির দাম কত বাড়লো অথবা পোশাকের দাম কত বাড়লো এইগুলো নিয়ে তো দেশের সিংহভাগ জনগণ চিন্তিত না, কারণ তারা তো গাড়ি কেনেও না আর দৈনিক দৈনিক পোশাকও কেনে না, তাই না? স্বর্ণের দাম বাড়লো নাকি কমলো এটা নিয়েও সাধারণ পাবলিক চিন্তিত না। স্বর্ণ কয়জন মানুষ কিনে, তাই না? ওই পেঁয়াজের দাম 40 টাকার জায়গায় যখন দাম করে 80 টাকা হয়ে যায় তখন পাবলিক খ্যাপে। চাউলের দাম 50 টাকার জায়গায় যদি 70 টাকা হয় তখনই পাবলিক খ্যাপে, তাই না? এটাই তো যখন এরকম পরিস্থিতি হচ্ছে তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে নানা রকমভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল তাদেরও তো এই রাজনীতির মাঠে আবার ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। এখন যারা নাকি একেবারে ডাইহার্ট আওয়ামী লীগ সাপোর্টার, তারা কি এভাবে পড়ে পড়ে মার খেতে থাকবে নাকি? তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে না? আর তারাও খেয়াল করছে এখন ওই যে এনসিপি পার্টি যারা নাকি ভয়ঙ্কর রকমভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, বাংলাদেশ থেকে একেবারে নির্বাসন দিতে চায়, তাই না? তো তারা আস্তে আস্তে বাংলাদেশের পাবলিকের মনোজগৎ থেকে তারা প্রায় বিলীয়মান হয়ে যাচ্ছে। এখন তারা ডাক দিলে মিটিংয়ে ওই দেখা যায় যে খালি কিছু সাংবাদিক ছাড়া আর কেউ নেই। সাংবাদিকরা তাদের ক্যামেরা নিয়ে হাজির, আর ওই এনসিপি পার্টির নেতারা হয়তো যে কয়জন বসে আছে এর বাইরে কোনো লোকজন নাই। তারা যদি কোনো মিছিল করে সেখানে ওই একই অবস্থা, লোকজন কেউ নেই। শুধুমাত্র দেখা যায় যে কিছু ওই সাংবাদিক আছে, তারা ক্যামেরা নিয়ে দৌড়ায়। তো এই যখন বাস্তব পরিস্থিতি তখন আওয়ামী লীগের লোকজন কী হবে? তারা স্বাভাবিকভাবে এখন উৎসাহিত হয়ে মাঠে নামার প্রস্তুতি নিবে না? নিবে তো। আর এনসিপিরা মানে এনসিপি পার্টি যখন গঠিত হয়েছে, ওই যে সমন্বয়করা আগে যখন এই দলটল গঠন করে নেয় ততদিন কিন্তু ডাইরেক্টলি সরকারের তরফ থেকে তারা নিরাপত্তা পাইতো, সিকিউরিটি পাইতো। কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করে ফেলছে তখন তো সরকারের যে প্রশাসন বা পুলিশ তারাও তো এই দলটাকে অন্য দলের মতো, অন্য আর 10টা দলের মতো যেভাবে ব্যবহার করে বা তাদের সাথে যে আচরণ করে এদের সাথেও তো ঠিকই একই আচরণ করবে। এখন তো আর এদেরকে সেনাবাহিনীর লোকজন তো আর স্কট দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাবে নাকি? যাবে। সুতরাং এদের যে অবস্থা যে দুর্বল হয়ে গেছে, এদের জনসমর্থন নাই, সরকারের তরফ থেকে চাইলেও যে এদের আর আগের মতো নিরাপত্তা বা স্কট দিবে না, দিতে পারবে না, যেটা নাকি খুবই দৃষ্টিকটু হবে, তাই না? সেক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারা কি এটা নিয়ে ব্যাপক সমালোচনা করবে না? যে এনসিপি পার্টি কি ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি নাকি, যে তার লোকজন সারাক্ষণ পুলিশ স্কট বা মিলিটারি স্কটের মধ্যে থাকবে? যদিও আমরা জানি তারই দল, কিন্তু তারপরেও যদি ওই ধরনের সরকারি প্রোটোকল সারাক্ষণ দিতে থাকে তাহলে জিনিসটা অনেক সমালোচনার মধ্যে পড়ে যাবে না? তার মানে এখন এই এনসিপি পার্টি গঠন করে এরা কিন্তু একদিক দিয়ে হিসাব করলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। এখন অন্য 8-10টা রাজনৈতিক দলের মতো এদের সাথে কিন্তু এখন প্রশাসন ব্যবহার করবে, আর যখনই সেই ব্যবহারটা করবে তখনই তো এরা নিজেদেরকে অনেক অরক্ষিত এবং অসহায় মনে করবে, এবং বাস্তবে তাই ঘটবেও। এবং ঠিক সেই কারণে আমরা দেখি এই বিএনপির হাতে বিভিন্ন জায়গায় কিন্তু এই এনসিপি পার্টির নেতারা কিন্তু মায়ের গুঁতা খাচ্ছে, তাই না? তো পরিস্থিতি যখন এই, তখন আওয়ামী লীগ কী করবে? তারা যে গর্তে লুকাইছিল এতদিন, তারা কি সেখান থেকে বের হবে না? এবং সেই বের যে হচ্ছে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আগে যেমন ঝটিকা মিছিল করতো, আস্তে আস্তে দেখা যাচ্ছে ঝটিকা মিছিল আর ঝটিকা নাই। এখন কিন্তু তারা মোটামুটি লোক সমাগম করে একেবারে বীর দর্পে কিন্তু মিছিল টিছিল করছে, তাই না? এবং এরপরে যখন পুলিশ, ওই যে কি স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বলছে যে আওয়ামী লীগ মিছিল করলে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে না। পাগলের প্রলাপ আর কি! আওয়ামী লীগ কি নিষিদ্ধ নাকি যে তারা মিছিল করতে পারবে না? এই ধরনের কথাবার্তা একটা সরকারে বসে থাকা উচ্চপদস্থ ব্যক্তি কীভাবে বলে? মানে পাগলের প্রলাপের মতো কথাবার্তা না। যদি এই সরকারকে দিয়ে জানাতনভাবে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করছে, তো আওয়ামী লীগকে ওই রকম নিষিদ্ধ করে যদি বলতো তাহলে তো কিছুটা লিগ্যালিটি থাকতো, তাই না? লেজিটিমেসি থাকতো। কিন্তু এদেরকে নিষিদ্ধ করে নাই, আবার মিছিল করলে এদেরকে পুলিশ ধরতে হবে, পুলিশকে আবার কড়া নির্দেশ দেয়। তো পুলিশ
তার কথা শুনবে কেন? আবার এই ভদ্রলোক অর্থাৎ এই স্বরাষ্ট্র উপদেষ্টা আবার যতটা মনে পড়ে কিছুকাল আগে একটা কথা বলছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বেআইনি নির্দেশ দেয় তাহলে সেইটা অধস্তনরা মানতে হবে এমন কোনো কথা নাই। তা উনি নিজে ঊর্ধ্বতন কর্মকর্তায় বেআইনি নির্দেশ কীভাবে দেয়? আওয়ামী লীগ কি নিষিদ্ধ নাকি? তাহলে সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় সংবিধান অনুযায়ী তাদেরকে মিছিল মিটিং করা এগুলো সভা করার অধিকার আছে না? তো এই অধিকার থাকলে যদি কয় যে এদেরকে ধরতে হবে, এদের ধরে আদতে ঢুকাতে হবে, তাহলে কি বেআইনি নির্দেশ না? তাহলে অধস্তনরা কি সেই আদেশ মানবে নাকি? না, মানবে না। তো অর্থাৎ এইটা কোনো ওই ষড়যন্ত্র না, এইটা আসলে তাদের তো এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই না? 8 মাস চলে গেছে, আস্তে আস্তে তো তাদের মাঠে জানান দিতে হবে যে আমরা আছি, আমরা মরি নাই, এটারই বহিঃপ্রকাশ। এখন রাজনৈতিকভাবে এদেরকে ঠেকাতে হবে। ওই নিষিদ্ধ না করলে সরকার তো আরও বিপদে পড়বে, তাহলে তো সরকারেরই তো লেজিটিমেসি থাকবে না, তাই না? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার আছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে? না, এখতিয়ার নাই। তো যাই হোক, এইটা কিভাবে বাংলাদেশের মিডিয়া বলে ষড়যন্ত্র আমি ঠিক জানি না। আসলে পুনরুত্থান তাও না, কিসের পুনরুত্থান? এরা তো আসলে ছিল এতদিন ভয়তে ভয়তে লুকায় টুকায় ছিল, তো এখন ভয় আস্তে আস্তে ঝেড়ে তারা গা ঝাড়া দিয়ে উঠছে। এখন এদেরকে এনসিপি পার্টি যদি মনে করে যে তাদের পক্ষে ওই 5 আগস্টের মতো সারা বাংলাদেশের মানুষ পিছনে আছে, ভালো কথা, তাহলে সেই ধরনের জনমত এবং জনসমর্থন দিয়ে তারা আওয়ামী লীগের এই যে আবার যে গা ঝাড়া দিয়ে ওঠায় এটা থামাক রাজনৈতিকভাবে, তাই না? এখন তারা কি চায় যে মিলিটারি তাদের পক্ষে গিয়ে বা পুলিশ বাহিনী তাদের পক্ষে গিয়ে আওয়ামী লীগের উপর ঝাঁপিয়ে পড়ুক? না, তা তো তারা পড়বে না, তাই না? তো অতএব এখন এনসিপিকে কী করতে হবে? রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যদি করে টিকে থাকে তারা বিজয়ী হবে, দেশের ক্ষমতায় যাবে। আর যদি তারা মোকাবেলা করতে না পারে বিলীন হয়ে যাবে, যেমন অতীতে এরকম বহু রাজনৈতিক দল বাংলাদেশে বিলীন হয়ে গেছে, তাই না? তো তাদের ভাগ্য সেরকম হবে, এটাই তো। আর যদি তারা ওই যে বললাম রাজনৈতিকভাবে যদি মোকাবেলা করে টিকে থাকে, বিজয়ীর বেশে তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে, আমরা সবাই মেনে নেব, এইটাই তো। ধন্যবাদ।